আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায় সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের চুক্তি নিয়ে এবার ইরানের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা তারা দিয়েছে। সেটি হচ্ছে, তিনি বলেছেন নিরাপত্তা কোনো পণ্য নয় এবং সে সাথে সাথে যুক্তরাষ্ট্রকে একটা ভুয়া দালাল হিসেবে আখ্যা দিয়েছেন। শুধু তাই না, এই বিষয়টি নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কি ধরনের কথাবার্তা বলেছে। এবং সে সাথে সাথে আজকে নতুন করে পাকিস্তান ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আবারও ইসলামাবাদে তারা আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতার মধ্যস্থতাকারী হিসাবে পুনরায় কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করা যায় কিনা এই বিষয়টি নিয়ে তারা স্পষ্ট করে তারা আবার বার্তা দিয়েছেন। অন্যদিকে গাজার এবং ইসরায়েলের মধ্যকার মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র যে 15টি দফা দিয়েছিল সেই 15 দফা প্রত্যাখ্যান করলো ইসরায়েল এবং সরাসরি এই প্রত্যাখ্যানের ফলে আবারও ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেই কূটনৈতিক সম্পর্কের মধ্যে কিছুটা আবারও ফাটল ধরেছে। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর ফুল টাইমে দেখবেন, আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন। সে সাথে সাথে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। চলুন, প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে এবার ইরান, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই জোটটাকে নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়াটার বিষয়টি আমরা কথা বলবো। দেখেন, এই চুক্তিকে এক পর্যায়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি চুক্তি কোনো আসলে নিরাপত্তা কোনো পণ্য নয়, যে এটা যে কোনো রাষ্ট্র থেকে আসলে নেওয়া যায়, এরকম করে কথা বলেছেন। তবে এই বিষয় নিয়ে যে ইরান কোনোভাবে উদ্বিগ্ন না, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই চুক্তিটাকে নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন না। এবং তিনি এর সাথে সাথে কথা বলেছেন যে আসলে এই অঞ্চলের দেশগুলো উপলব্ধি করছে যে নিরাপত্তা কোনো পণ্য নয়। সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রকে তিনি ভুয়া দালাল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। কেন ব্যাখ্যা দিয়েছেন? যে যারা নাকি নিজেদেরই নিরাপত্তার জোরদার করতে পারে না, তারা এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোকে কিভাবে নিরাপত্তা দিবে। এবং সবচেয়ে তিনি স্বাগত এই জন্য জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে এই রাষ্ট্রগুলো উপলব্ধি করতে পেরেছে যে আসলে নিরাপত্তা কোনো পণ্য হিসেবে বিক্রি হয় না। যার যার নিরাপত্তা তাদেরকেই তৈরি করতে হয়। কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে আরেকটি রাষ্ট্র নিরাপত্তা আশা করাটা পুরোটাই বোকামি। তবে একটা জিনিস তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রর পাল্টা যে জবাব তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের এই জোটটার মাধ্যমে বা যুক্তরাষ্ট্রের প্রতি যে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে সেটাই একটা বহিঃপ্রকাশ তিনি বলেছেন। যে মধ্যপ্রাচ্যে এখন বুঝতে পেরেছে যে আসলে যুক্তরাষ্ট্র যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বা নিরাপত্তার জন্য কোনো রকমের ভূমিকা পালন করতে পারবে না, এই দৃষ্টিভঙ্গি থেকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইতিমধ্যে তারা উপলব্ধি করতে পেরেছে বিদায় তারা এই সমস্ত জোটগুলো করতেছে। এবং এই জোটটাকে তিনি এক পর্যায়ে তিনি স্বাগত জানিয়েছেন এবং সেই সাথে সাথে তিনি যখন তাকে প্রশ্ন ছোড়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগিকে, তখন তিনি বলেন যে আসলে এ বিষয়ে ইরান কোনো উদ্বিগ্ন না। কারণ এই জোটের কারণে ইরানের নিরাপত্তা বা ইরানের কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকা, এটার কোনো কারণই দেখি না আমি। সেই সাথে সাথে তিনি এই বিষয়টি নিয়ে যে ভূ-রাজনৈতিক ঐতিহাসিক বাস্তববাদের ভিত্তিতে তৈরি করা যেকোনো পরিকল্পনা নিরাপত্তা জোরদার করতে এবং জায়নবাদী শত্রু এবং তাদের মিত্রদের দ্বারা সৃষ্ট অস্থিতিশীলতা অপব্যবহার প্রতিরোধে সাহায্য করার সম্ভাবনা রাখে তিনি বলেও মন্তব্য করেছেন। এর সাথে সাথে তিনি আরেকটা কথা বলেন যে দেখুন, মধ্যপ্রাচ্যে এ ধরনের যে চুক্তিগুলো বা এই ধরনের জোটগুলো আগামী দিনে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো একটা মাধ্যম হইতে পারে। তো আমরা যতটুকু জানি যে এই চুক্তির মাধ্যমে ৩টি রাষ্ট্র এখন সামরিক বা প্রতিরক্ষা চুক্তিতে তারা জোট হয়েছে মক্কা জোট হিসাবে। এবং এই জোটের সাথে সম্ভবত মিশরও তারা আহ যুক্ত হইতে পারে। সেই সাথে সাথে মধ্যপ্রাচ্যে আরো বেশ কিছু রাষ্ট্র যুক্ত হতে পারে। তবে ইরান কখনোই এই জোটের সাথে যুক্ত হবে কিনা সেটা এখনো অনিশ্চিত। আমরা প্রথম অবস্থায় যেটা শুনেছিলাম যে পাকিস্তান, তুরস্কের মধ্যে একটা কথা চলতেছে যে ইরানের সাথে সৌদি আরব এবং মিশর নিয়ে এবং আরেকটা সম্ভবত বাহরাইন ছিল, সম্ভবত সংযুক্ত আরব আমিরাত, টোটাল ৬টা রাষ্ট্র মিলে একটি সামরিক জোট করতে যাবে তারা মধ্যপ্রাচ্যে। কিন্তু হঠাৎ করে সেটা থেকে বের হয়ে এসে ৩ রাষ্ট্র মিলে তারা যৌথভাবে একটা জোট করে ফেলেছে। কিন্তু এই জোটের সাথে আরো কিছু রাষ্ট্র তারা সম্পৃক্ত হতে পারে। তো আগামী দিনে আসলে এই মক্কা জোটটা আসলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রাঙাতে পারবে কিনা বা চোখে চোখ রেখে কথা বলার মতো শুধু সাহস দেখাবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষকরা অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন যে এই জোটটা মূলত যুক্তরাষ্ট্রের মদদেই হয়েছে। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পরেই তাদের মধ্যে এই জোটটা সম্পূর্ণ হয়েছে। কারণ বা ভূ রাজনৈতিক পরিবর্তন বা পটভূমির পরিবর্তন দেখানোর জন্য অথবা মধ্য অঞ্চলে তাদের রাজনৈতিক কৌশল হিসেবে এই ৩ রাষ্ট্র মিলে যৌথভাবে তাদেরকে তারা জোট তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
দর্শক আপনারা কি মনে করছেন যে আসলে এই জোটটার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ আছে, নাকি আসলে তাদের নিজস্ব সক্রিয়তা থেকে বা নিজস্ব দায়িত্বশীলতা থেকে আসলে এই ৩ টি রাষ্ট্র তারা তাদের মধ্যে জোট তৈরি করেছে? এবং আগামী দিনে আসলে কি এই জোট যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বা যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলার মতো দুঃসাহস দেখাবে কিনা? সে বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টস করবেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় যেটি বলতে চাইছিলাম যে আবারও ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাকসি এবং স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এই ২ জন ব্যক্তিকে তাদের সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবং সেই সাথে, সাথে তিনি এটা বলেছেন যে আবারও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে যে তাদের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কোন রকমের সমাধানের পথ খুঁজে বের করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনার মধ্য দিয়ে সেটা একটা পথ বের করতে পারি কিনা এই বিষয়টি নিয়ে তিনি তাগিদ দিয়েছেন। এবং এই বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আমাদের দুটি রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো উন্নতির দিকে যাচ্ছে, সেহেতু আমাদের সফর হইতেই পারে ইসলামাবাদ। কিন্তু এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বা চুক্তির মধ্য দিয়ে সমাধানের একটা পথ খুঁজে বের করানো, সে বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি। তবে এই সফর যদি করে তাহলে দুটো জিনিস হবে। সেটি হচ্ছে যে একটা হবে পাকিস্তানের সাথে তাদের যে বর্তমান সম্পর্ক, সে সম্পর্কের এক ধাপ এগিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যে ৩ টি রাষ্ট্র মিলে যৌথ জোট করেছে তুরস্ক, আ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে, এই জোটটা সম্পর্কে ইরানের কিছুটা তাদের কাছ থেকে অবগত হওয়া যে আসলে এই জোটের মূল কারণটা কি। এটা একদিকে। আবার অপরদিকে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা সমঝোতার যে হবার যে পরিকল্পনা রয়েছে, সেই বিষয়টা কিছুটা অগ্রগতি হইতে পারে। তো ৩ টা বিষয় সামনে নিয়ে হয়তোবা ইরান এই সফরে যেতে পারেন, ইসলামাবাদের সফরে। তো দর্শক আপনারা কি মনে করছেন যে ইরানের কি পাকিস্তানে সফর করা উচিত? যে মধ্যপ্রাচ্য তথা যুক্তরাষ্ট্র যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এই সমস্যার সমাধান উপলক্ষে বা মধ্যপ্রাচ্যের যে নতুন জোট হলো, সেই জোটের আসলেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যগুলো তাদেরকে কিছুটা জানানোর জন্য বা জানার জন্য এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সফর হওয়া উচিত কিনা? বিষয়টি নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। সেই সাথে, সাথে আবারও যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে তাদের মধ্যে কূটনীতিক কিছুটা সম্পর্কের ফাটল ধরছে বলেও অনেক বিশ্লেষকরা অভিমত করছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ১৫ টা দফা দিয়েছিলেন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সমঝোতার জন্য। সেটা ফিলিস্তিন মেনে নিলেও ইসরায়েল সেটা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং এর সাথে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যে, "আমি এই বিষয় নিয়ে ট্রাম্পের এই মতের সাথে আমি পুরোটাই দ্বিমত এবং আমি এটা প্রত্যাখ্যান করলাম। কারণ যতক্ষণ না পর্যন্ত হামাস নিরস্ত্র হচ্ছে, না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্র হিসেবে কোনো পরিকল্পনা করা, এটা আমি সম্মতি দেব না।" কারণ ইসরায়েলের মূল টার্গেট হচ্ছে হামাসদেরকে নিরস্ত করা। এখন যুক্তরাষ্ট্রের যে ১৫ টা দফা দিয়েছিল সেটা হচ্ছে যে ভারী অস্ত্র হামাস থেকে প্রত্যাহার করতে হবে। যে হামাসের কাছে ভারী অস্ত্রগুলো যেগুলো আছে না সেগুলো প্রত্যাহার করতে হবে। তাদের ১৫ দফার মধ্যে সেটা উল্লেখ ছিল। কিন্তু এটা ইসরায়েলের পক্ষ থেকে তারা মানবে না। ইসরায়েল বলছে যে ভারী অস্ত্র থেকে শুরু করে হালকা যত অস্ত্র আছে সম্পূর্ণ অস্ত্র হামাস নিরস্ত্র হইতে হবে। অস্ত্র মুক্ত হইতে হবে। তবেই ইসরায়েল এই ১৫ দফার প্রতি তিনি সম্মতি জ্ঞাপন করবেন। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষকরা মনে করছেন যে এই মুহূর্তে ইসরায়েল যেভাবে ট্রাম্পের দেওয়া ১৫ টা দফা প্রত্যাখ্যান করল, সেই প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন করে আবার ওই ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ফাটল ধরার একটা সম্ভাবনা তৈরি হলো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোকে নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে কিছুটা টানাপোড়েন শুরু হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইলেও ইসরায়েল কোনোভাবে সেটাকে প্রাধান্য দিচ্ছে না বা কোনোভাবে সমর্থন করতেছে না। এ নিয়ে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েকদিন যাবৎ তাদের মধ্যে কূটনৈতিক কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে লেটেস্ট যে তথ্যগুলো, সেই তথ্যগুলো যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইসরায়েলকে দিচ্ছে না। কারণ যেকোনো তথ্য দিলেই সেখানে তারা কোনো না কোনো মানে ইস্যু ঢুকিয়ে সেটাকে বানচাল করার জন্য ইসরায়েল বেশ তৎপর হয়ে ওঠে। যার কারণে যুক্তরাষ্ট্র কৌশলী হয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে এবং ওমানের সাথে ইরানের সাথে যে তাদের মধ্যে যে একটা চুক্তি হচ্ছে, চুক্তির আলোচনা চলছে। এই বিষয় নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো লেটেস্ট তথ্য তাদেরকে দিচ্ছে না। এর মধ্য দিয়ে আসলে নতুন করে তাদের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্কের ফাটল ধরেছে। এবং পাশাপাশি আজকে যে গাজার যে ১৫ দফা, এই ১৫ দফা প্রস্তাবটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে আবারও নতুন করে যুক্তরাষ্ট্রের সাথে আরেক ধাপ মানে এগিয়ে গেল তাদের মধ্যে যে সম্পর্কের ফাটল ধরার বিষয়টি নিয়ে। তো দর্শক আসলে আপনারা কি মনে করছেন যে ইসরায়েল এই সময় যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে বা তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দূরত্ব তৈরি করে আসলে ইসরায়েল কি তাদের নিজেদের অস্তিত্ব কি তারা রক্ষা করতে পারবে কিনা সে বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন।
এবং আরেকটা বিষয় আপনাদের সাথে এখানে বলে রাখি, সেটি হচ্ছে যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যে ইসরায়েলের সাথে টানাপোড়েন শুরু হয়েছে, সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছি, যে যেখানে ইসরায়েল এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য দুই দেশ থেকে সম্মতি প্রকাশ করা হয়েছে নতুন করে। এরও পূর্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বলেছিল যে পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্রের সাথে, মানে গণতান্ত্রিক রাষ্ট্রের সাথেও মানে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইসরায়েল দেখে। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক ফাটল ধরে, তাহলে সেই ক্ষেত্রে ইসরায়েলের সবচেয়ে কাছের মিত্র বা বন্ধু রাষ্ট্র হিসেবে তারা ভারতকে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছে, কারণ ভারতের পূর্ণ সমর্থন আছে ইসরায়েলের প্রতি। তো দর্শক, আসলে আগামী দিনে যদি যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সাথে যদি সম্পর্ক ফাটল ধরে যায়, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আসলে যুক্তরাষ্ট্র কি ভারত কি আসলে যুক্তরাষ্ট্রের জায়গাটাকে ফিল আপ করতে পারবে, এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি ভারত পালন করতে পারবে ইসরায়েলের সাথে? দর্শক, আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে যাব, যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সেই সাথে সাথে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিয়ে, এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে আপনারা বের হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।